বাবা স্নেহ থেকে বঞ্চিত হয়ে সোফিয়া অনাথ আশ্রমে জন আর করিম শেখের সাথে বড় হলো। আর এখন এই দুই যুবক জন আর করিম শেখ নিরুদ্দেশ, আর সোফিয়াকে খুন করা হয়েছে। এই মার্ডার কেসের সমাধান আমরা করব আজ এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। ক্রাইম পেট্রোল সতর্ক। আরতি পরাশর ওরফে সোফিয়া যখন 6 বছরের তখন তার মা তাকে অনাথ আশ্রমে রেখে গিয়েছিল। 7 বছরের করিমকে তার দাদা আতিফ শেখ রেখে গিয়েছিল, আর আসলাম খান ওরফে জনকে তার বাবা রেখে গিয়েছিল। অনাথ আশ্রমে আরতি আসলামের নাম জন রেখেছিল, আর আসলাম আরতিকে সোফিয়া নাম দিয়েছিল। 12 বছরের এই তিনটি বাচ্চা একটি পরিবারের মতো বড় হয়, আর অনাথ আশ্রম ছাড়ার পরেও তিনজনের বন্ধুত্ব অটুট ছিল। তারপর 1 জুলাই 2014-এ আরতি পরাশর ওরফে সোফিয়াকে খুন করা হয়। তাকে গলা টিপে মেরে আলমারির মধ্যে রেখে দেওয়া হয়। 3 দিন পর যখন ঘর থেকে গন্ধ বেরোতে থাকে তখন প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। সে সেই ফ্ল্যাটে ভাড়া ছিল। ফ্ল্যাটের মালিক দীনেশ মেহরা সোফিয়ার প্রশংসা করে বলে যে সে খুব ভালো ভাড়াটে ছিল, আর দুই বন্ধুকে ফ্ল্যাটে আনার আগে তাদের গ্যারান্টিও দিয়েছিল। দীনেশ সোফিয়াকে তার ফ্ল্যাট বন্ধু সমীর ভরদ্বাজের কথায় দিয়েছিল। সোফিয়া সমীরের 2 হুইলার শোরুমের এমপ্লয়ি ছিল। সমীরের সোফিয়াকে নিয়ে গর্ব ছিল, কারণ সে তার সবচেয়ে ভালো এমপ্লয়ি। 1 বছর আগে বিনা ওয়ার্ক এক্সপেরিয়েন্সে সে পুরো কনফিডেন্সের সাথে চাকরিটা হাসিল করে। সোফিয়ার স্বপ্ন ছিল একজন প্রফেশনাল ফটোগ্রাফার হওয়ার। শোরুমের মালিক সমীর ভরদ্বাজ পুলিশকে জানায় যে 3 দিন আগে অর্থাৎ 2014 30 জুন সোফিয়া 3 দিনের ছুটি নিয়েছিল। সে বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাচ্ছিল। সেই বন্ধুরা কি জন আর করিম, যারা এখন নিরুদ্দেশ? সমীর সেই বিষয়ে কিছু জানতো না, কিন্তু আদিত্য দুবে জানতো। আদিত্য দুবে একজন ধনী পরিবারের ছেলে, যার নাম্বার সোফিয়ার ফোন রেকর্ড থেকে পাওয়া যায়। পুলিশ জানতে পারে তারা শুধু ভালো বন্ধুই ছিল না, বরং তাদের মধ্যে লাভ অ্যাফেয়ারও ছিল। কিন্তু অনেক চেষ্টার পরেও জন আর করিমের কোনো খোঁজ পাওয়া গেল না। পুলিশ সেই অনাথ আশ্রমে পৌঁছলো যেখানে সোফিয়া, জন আর করিম একসাথে বড় হয়েছে। সেখানে তাদের অতীত পুলিশের সামনে এলো। সোফিয়া, যে আসলে আরতি পরাশর, তার মা ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল, আর তার বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল, সেই জন্যই সে অনাথ আশ্রমে ছিল। জন ওরফে আসলাম খান, তার বাবা আর করিমের দাদা তাকে অনাথ আশ্রমে এই জন্যই রেখে গিয়েছিল কারণ তারা গরিব ছিল। সোফিয়ার দিদা, জনের বাবা আর করিমের দাদাকে পাওয়া যায়, কিন্তু তারা তিনজনই একটাই কথা জানায় যে তাদের সন্তানরা তাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। করিম আর জন এখনো নিরুদ্দেশ। পুলিশ এবার এই অ্যাঙ্গেল থেকে তদন্ত শুরু করে যে এরা কি সত্যিই ফেরার, নাকি এরাও ভিকটিম। এটাও কি হতে পারে যে আদিত্য দুবে তার যে প্রেম কাহিনী বলেছে তার সত্যতা অন্য কিছু? সন্দেহের তীর লক্ষ্য বদলায় এবার। তারপর জীবনের বিরুদ্ধে যতগুলো অভিযোগ ছিল এরা প্রত্যেকেই সেটা দূর করেছে। তাহলে এই মেয়েটাকে নিয়ে কার কি সমস্যা থাকতে পারে? আর এর ওই দুজন বন্ধু আসলাম ওরফে জন আর করিম, ওদের সোফিয়ার উপর এতটা কেন হলো যে ওকে মেরেই ফেললো? আর যদি তেমনটাই হয়ে থাকে যেমনটা তুমি বলছো যে ওই ছেলে দুটো অন্য কারোর ভিকটিম, তাহলে সেটাকে আদিত্য দুবে। স্যার, এই আদিত্য দুবেকে দেখতে হবে। হতে পারে এই স্যাড লাভার বয় মুখোশের পেছনে অন্য কিছু লুকিয়ে। আই থিঙ্ক ইউর রাইট। ছেলেটার মধ্যে কিছু তো একটা রহস্য আছে, যেমন গানের মধ্যে একটা ভুল সুর। স্যার, আমি তো আপনাকে বলেইছিলাম ও নিজের বন্ধু জন আর করিমের সাথে হলিডেতে যাচ্ছিল 3 দিনের জন্যে। ওরা কোথায় যাচ্ছিল? মনে হয় সিমলা। ও আমাকে ফোন করেছিল এটা বলার জন্য যে আগামী 3 দিনের জন্য ও না তো আমাকে কোনো ফোন করবে আর না কোনো মেসেজ। ও এরকমটা কেন বললো? মানে আমার তো খুব অদ্ভুত লাগছে। হ্যাঁ ঠিক আছে, তোমার গার্লফ্রেন্ড ওর বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছিল সেটা বুঝলাম, কিন্তু 3 দিন ধরে কোনো মেসেজ নয়, ফোন নয়, সেটা কি করে হয়? স্যার, আমি জানি না স্যার। সোফিয়া মুডি ছিল। মুডি? সোফিয়াকে চেনে এরকম কিছু লোকের সঙ্গে আমাদের কথা হয়েছে, কিন্তু ওকে মুডি তো কেউ বলেনি। কেউই না। ওই দিন ওর মোবাইল ফোনের লোকেশন কি ছিল? ঠিক আছে, সব ডিটেল খুব তাড়াতাড়ি বার করো আর আমাকে ফ্যাক্স করো। স্যার, সোফিয়া ওই দুজনকে এতটা বিশ্বাস করতো যতটা কেউ নিজের পরিবারের লোকেদেরকে করে। আচ্ছা, এই আসলাম ওরফে জন অথবা করিম, এদের সঙ্গে সোফিয়ার কি শুধু বন্ধুত্বই ছিল নাকি অন্য কিছু? অন্য কিছু বলতে? মানে এই দুজনের মধ্যে কারোর সঙ্গে সোফিয়ার কোনো অ্যাফেয়ার?
না না স্যার, এইরকম কিছু হলে সুফি আমাকে নিশ্চয়ই বলতো। ও খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল, কখনো কোনো কথা লুকাতো না। ও স্ট্রেট ফরওয়ার্ডও ছিল, মানে প্রথমে মুডি, তারপর স্ট্রেট ফরওয়ার্ড। স্যার, আমি ওকে খুব ভালোবাসতাম। আমি তো এটা ভাবতেও পারছি না যে কেউ ওকে খুন করতে পারে। আর ওই জন আর করিম স্যার, ওরা এরকম করতেই পারে না। তিনজন একে অপরের খুব ভালো বন্ধু ছিল। স্যার, এক মিনিট। স্যার, 1 জুলাই যখন সোফিয়া মার্ডার হলো, এই আদিত্য দুবের ফোনের লোকেশন ওর বাড়িই ছিল। আর ওই 3 দিনের মধ্যে সোফিয়ার নাম্বার থেকে একে কোনো ফোন করা হয়নি, আর এও ওকে করেনি। তার মানে আমরা ঘুরে ফিরে আবার সেই জায়গাতেই এলাম। আমাদের কাছে দুজন সাসপেক্ট আছে, জন আর করিম। আমরা জানি না ওরা ফেরার নাকি ওদেরকে কেউ সরিয়ে দিয়েছে। কিশোর, সিচুয়েশন কিন্তু এনকারেজিং নয়। পুলিশ সোফিয়ার খুনের দ্বিতীয় কোনো অ্যাঙ্গেল ধরতে পারছিল না, কিন্তু জন আর করিমেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই কেস একটা অন্ধকার গলিতে এসে আটকে ছিল, আর একটা ব্রেক থ্রু পাওয়া খুবই প্রয়োজন ছিল। আর যেরকম বহু জটিল কেসের ক্ষেত্রেই হয়ে এসেছে, সোফিয়া মার্ডার কেসের ক্ষেত্রে অবশেষে অন্ধকার গলিতে আলো পড়ল। এখন দিল্লি আর বেশি দূরে নয়। স্যার, এরা দুজন ওরাই কনফার্ম। নজর রাখার জন্য একজনকে ওদের পেছনে লাগিয়ে রেখেছি। মনে হয় শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে। ঠিক আছে স্যার, ওরা দুজন এখনো ওখানেই। গুড, অ্যাকশনের সময় এসে গেছে। আসলাম খান ওরফে জন। জানিস, আমরা এটা ভেবেই নিয়েছিলাম যে সোফিয়াকে খুনটা অন্য কেউ করেছে, আর হয়তো তোরা দুজনও খুব বিপদে পড়ে গেছিস। কিন্তু অন্য কারোর তো সোফিয়াকে খুন করার কোনো কারণই নেই। আর তোদের মুখ দেখে এটুকু বুঝতে পারছি তোদের কাছে যথেষ্ট কারণ ছিল, তাই তো? আর এখন সেই কারণটা তোরা আমাকে বলবি।
করিম, চল তাড়াতাড়ি চল। আমার একটু সময় চাই জন। কি জন্য? দাঁড়া আসছি। চুপ করে থাকার অনেকগুলো মানে। একটা মানে হলো ভয় পেয়ে যাওয়া, আর একটা হয় অনুশোচনা করলে, আর একটা হয় জেদের, যেটাকে আমরা এক্ষুনি ভেঙে ফেলতে পারি। তোদেরটা কোন ধরনের? যত ভালো ফটোগ্রাফি করতো ততটাই ভালো লিখতো সোফিয়া। আমি ওর ডায়েরিটা পড়েছি। কেন খুন করলি ওকে? জন আর করিম আইনের হাত থেকে পালাতে পালাতেই সোফিয়ার ডায়েরিটা পড়েছিল। নিজের ঘরে পা টিপে টিপে ঢুকতে দারুণ আনন্দ হয়। কাছের কেউ তোমার উপর অভিমানী হয়ে থাকলে সেটা ভাগ্যের উপহার ভাববে। কোথায় ছিলি? বন্ধুদের সাথে ছিলাম করিম। এসব কি হচ্ছে? 2-3 দিন ধরে দেখছি রোজ রাতে লেট করে আসছিস। এসব কি শুরু করেছিস? ভুল হয়ে গেছে, সরি। আর এরকম করবো না। কোনো ব্যাপার না, কিন্তু হ্যাঁ, পরের বার যদি লেট হয় তো জানিয়ে দিস আমাকে। কোথায় আছিস, কার সঙ্গে আছিস, জানাটা কর্তব্য আমার। ওকে দারোগা বাবু, ওকে। পরের বার তোকে সত্যি জানিয়ে যাব। এখন যা, শুয়ে পড়। নিজের কেউ বকাঝকা করলে রাগ হয় না। কেউ কারোর জন্য চিন্তা করছে, এটা ভাগ্যের ব্যাপার। আমার পাশে দুজন ভালো বন্ধু জন আর করিম আছে আমার সাথে। আমি চাইলেও বিপদে পড়তে পারবো না। পড়ে গেলে আবার ওঠার শক্তি পাবো। যদি খান না পায় তো এরা হাসিয়ে দেয়, না খেলে জোর করে খাইয়ে দেয়। একদম কাছের মানুষের অনুভূতি, যেটা আমরা 3 জনই স্বপ্নে দেখেছিলাম। আমি সোফিয়াকে কখনো বুঝিয়ে উঠতে পারিনি স্যার। ওর আবেগের কখনো মর্যাদাই দিইনি স্যার। আদিত্য, এ হলো জন, হাই। আর এই হলো করিম। আমাদের দেখা আজকে হচ্ছে, কিন্তু আমি তোমাদের কথা সোফিয়ার মুখে আগে অনেকবার শুনেছি। আদিত্য আমার খুব ভালো বন্ধু। সরি করিম, তুমি এইবার কিন্তু ওরা তোমাকে বকবে। বকবে তো নিশ্চয়ই। ও ছেড়ে দাও, আমি 2 ক্লাসকেই ভালো মতন হ্যান্ডেল করবো।
ভালোবাসি আমি ওকে। সোফিয়া, এরকম কোনো ব্যাপার নয় তো যে আদিত্য ব্যবহার করছে, টাইম পাস করছে? না জন, ও সত্যিই আমার জন্য খুব সিরিয়াসলি ভাবে। অনেকদিন ধরে আমি ওকে চিনি, আর এই সিদ্ধান্তটা ও খুব ভেবে চিন্তেই নিয়েছে। তোরা বিশ্বাস কর আমায়, আমরা এটা নিয়ে খুব সিরিয়াস। ভাই, যদি দুই তরফেই ভালোবাসা থাকে তাহলে তো ঠিকই আছে। সোফিয়া খুশি আছে, তাই ওর খুশিতেই তো আমাদের খুশি হওয়া উচিত। দেখ জন, 2 সপ্তাহ আগে ও শুয়ে আছে, কি করছিস? দেখ 2 সপ্তাহ আগে সোফিয়া বলেছিল ও শুধু ফটোগ্রাফির উপর ফোকাস করতে চায়। ওর এসব প্রেম করার সময় এখন নয়। না ওর কাছে এখন টাইম আছে, না ওর ইন্টারেস্ট। আচ্ছা, কিন্তু এই কথাটা তোকে কে বললো? সোফিয়া কেন এই সমস্ত তোকে বলেছে? চা কেমন লাগছে এগুলো? খুব সুন্দর লাগছে। আর এগুলো কিরকম লাগছে? এটাও খুব সুন্দর। ব্যাস 2 মাসের স্যালারিটা আসতে দে, তারপর লেটেস্ট ডিএসএলআর কিনবো। আর তারপরে তুই দেখিস আমি কিরকম নতুন নতুন ফ্রেম সেট করি। এমনিতে এগুলোও খুব ভালো লাগছে। আমি না প্রফেশনাল ফটোগ্রাফার হব। তোর কি মনে হয় আমি প্রফেশনাল ফটোগ্রাফার হতে পারবো? একদম টপ লেভেলের। ট্যালেন্ট তো আছে, আর বাকিটা ভাগ্য। ভাগ্য? ভাগ্য টাগ্য কিছু হয় না করিম, আমরা নিজেদের ভাগ্য নিজেরা লিখি। আমি কি তোকে আমার ভাগ্যে লিখতে পারি? কি? পাগলি, প্রপোজ করছি। ভালো বললি, প্রপোজ তুই করছিস আর পাগল আমায় বলছিস। দেখ ভাই করিম, এই ভালোবাসা টালবাসা না পাগলামো বলে মনে হয়। এগুলোর জন্য আমার না আছে সময় আর না আছে ইন্টারেস্ট। আমার শুধু নিজের ফটোগ্রাফিতে ফোকাস করতে হবে। যেরকম অর্জুন মাছের চোখ দেখেছিল না, ব্যাস একদম ওই রকম। আর 2 সপ্তাহের মধ্যে মাছের চোখ থেকে চোখ সরিয়ে নিল, আর ওই আদিত্য দুবের চোখের ওপর চোখ পড়লো, তাই না? ভাই, তুই যে কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি সবকিছু বুঝতে পারছি, সবকিছু। ভাই আমার, এতটা মনের মধ্যে নিস না। ওর লাইফ, ওর সিদ্ধান্ত। আর এটা তো তুইও মানিস যে ও আমাদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান। বড় মনের মানুষরা কখনো মিথ্যে বলে না, আর বিশেষ করে সেই মানুষগুলোকে যারা ওর এতটা কাছের। করিম, আমার ছোটবেলার বন্ধু, আমায় ক্ষমা করে দে। তোর ভালোবাসাকে আমি গ্রহণ করতে পারিনি, কিন্তু তোর বন্ধুত্ব ছাড়া আমি বাঁচতেই পারবো না। তুই আমায় যা যা বললি সেটা আমি হেসে উড়িয়ে দিয়েছি, একটা মিথ্যের সাহায্যও নিয়েছি। কিন্তু করিম, তোকে আমি দুঃখ দিতে চাইনি, আর না আদিত্যর কাছে লুকোতে চেয়েছি। নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছিলাম কখন তোদের দুজনকে বলবো যে আদিত্যকেই আমি ভালোবাসি। করিম, আমি জানি যে তুইও অপেক্ষা করছিস, এটাও জানি যে তোর মন কতটা বড়। আমার ছোটবেলার বন্ধু, আমায় ক্ষমা করে দিস। আশা করব তুই আমাকে বুঝবি। কি বুঝতাম স্যার আমি? কিভাবে বিদায় জানাতাম ওকে? কোথা থেকে আনতাম এত বড় মন? আমি কখনো ওকে বুঝতেই পারিনি স্যার। সোফিয়া যতটা আমার কাছে দামি ছিল, ওরকম করিমও আমার কাছে দামি। আমরা 3 জনে একই সাথে বড় হয়েছি। আর করিমের কষ্ট করা মন আমি সহ্য করতে পারিনি স্যার। ও আমার থেকে দূরে যাচ্ছিল, চলে গেছিল, আর এটা আমি মেনে নিতে পারছিলাম না। আগুন জ্বলছিল ভেতরে, পুড়ে ছাই হয়ে যাচ্ছিলাম আমি। আরে কি হলো? ছেলে মানুষই ছেড়ে করিম, বল না কি হয়েছে? কি বলবো? যেটা বলেছিলাম সেটা বুঝতে পেরেছিলিস না? 12 বছর ধরে 12 বছর ধরে তোর সঙ্গে ছায়ার মতো আটকে আছি। তোকে সবসময় রক্ষা করি, তোর খেয়াল রাখি। আমি কখনো সেটা অস্বীকার করেছি করিম?
দেখ আমি কম কথা বলি, কিন্তু এর মানে এটা নয় যে আমি অন্ধ। হ্যাঁ তুই অন্ধ। এত বছর ধরে তুই আমার ভালোবাসা দেখতে পেলি না, আর এখন আদিত্যর পয়সা তোকে অন্ধ করে দিয়েছে। আদিত্যকে এর মধ্যে আনিস না ইয়ার, প্লিজ। কেন টানবো না? আরে ও আছে আমাদের মাঝখানে, ও আমাদের মাঝখানে কাটা হয়ে রয়েছে। সোফিয়া ওকে উপরে ফেল। দেখ দেখ, তোর ভাগ্য না আমার সঙ্গে লেখা আছে। আমি তোর জন্য আছি, সারা জীবন থাকবো। করিম আমি জানি আমি তোর জন্য নিজের প্রাণ দিতে পারি, কিন্তু তুই আমার ভালোবাসা নোস। আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু শুধুমাত্র বন্ধুর মতো। আর ভালো আমি শুধু আদিত্যকে বাসি। প্লিজ তুই এই কথাটা বোঝার চেষ্টা কর। আমি আদিত্যকে ছাড়তে পারবো না। ধর। ভাই, এত পরিষ্কার কথা হয়ে যাওয়ার পর আর কি আছে? ছেড়ে দে না, যেতে দে না। সোফিয়ার তুই নিজের জীবন। আমার তো কোনো জীবন নেই না। তুই না অন্ধ হয়ে গেছিস। তুই দেখতেই পাচ্ছিস না যে সোফিয়া তোকে নয় আদিত্যকে ভালোবাসে? আবে তুই অন্ধ হয়ে গেছিস, আর ওই সোফিয়া আদিত্যর টাকায় অন্ধ হয়ে গেছে। আরে ওর ফটোগ্রাফির স্বপ্ন পূরণ করার জন্য না আদিত্যর টাকার পেছনে পড়ে রয়েছে। তুই কিন্তু অনেক কথা বলছিস, অনেক কথা। তুইও জানিস আর আমিও জানি যে সোফিয়া কাউকে ব্যবহার করে না। আবে তুই ওকে কল করেছিলিস নাকি আমি আনতে গেছিলাম? ও নিজেই এসেছে আমাদের কাছে, নিজেই নিয়ে এসছে ওর ফ্ল্যাটে। তো লাইফ তো অনেক বেটার হয়ে গেছে এখানে। কার জন্য? আবে ঘরের ভাড়া আমরাও শেয়ার করি, ঘরের কাজ আমরাও করি। আর ওই ওই আদিত্যকে না মুঠোর মধ্যে রাখছে। যেদিন ও আদিত্যকে পুরোপুরি বশ করতে পারবে না, সেদিন দেখ আমাদের কিরম বার করে দেয়। তুই কার কথা বলছিস ভাই? সোফিয়া? আমাদের সোফিয়া? না, আমাদের সোফিয়ার নেই রেও, বদলে গেছে, একদম স্বার্থপর হয়ে গেছে ও। তুই না ভুল বোঝাতে ডুবে গেছিস। তুই না একটা কাজ কর, একটা লম্বা শ্বাস নে, আর মনের ভিতরে যে ভুলভাল চিন্তা সেগুলোকে বার করে দে। তুই এইটুকু বুঝে নে যে ওর তোর লাইফে সেইভাবে কখনোই আসবে না, এইটুকু জেনে রাখ। তাহলে ওর জীবনই থাকবে না। কি বলছিস রে ভাই? আমার ভালোবাসা ধ্বংস করেছে ও, দাম তো নিয়েই ছাড়বো। পাগল নাকি তুই? কি 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 করতে চাস তুই? গলা টিপে ধরবো, মেরে ফেলবো। আমি না পেলে কাউকে পেতে দেব না। আমার আটকানো উচিত ছিল, আটকানো উচিত ছিল। না আমি আটকালাম, না আমিও আর নিজেকে সামলালাম। কেন কেন আমি আর সাহস করতে পারলাম না? কেন আমি চুপ ছিলাম? কোথায় ছিলি তোরা দুজন? ফোন করছিলাম আমি, না কোনো মেসেজ না কোনো কল। কত ভাবছিলাম আমি। দিস ইজ নট ডান ইয়ার। তোরা জানিস সকাল থেকে ব্যাগ প্যাক করে বসে আছি আমি। 3 দিনের ছুটি নিয়েছিলাম আমি, এটা ভেবে যে আমরা সিমলা যাব, কত ভালো ভালো ছবি তুলবো, মজা করব। কিন্তু এখন দুপুর হয়ে গেছে। যদি সকালে বেরোতাম না তো এখন লাঞ্চ করতাম বসে, কত কি খেতাম বসে। কি তোরা কিছু বলছিস না কেন? জন, করিম, আমি তোদের সাথে কথা বলছি। শেষবারের মতন জিজ্ঞেস করছি সোফিয়া, ওই আদিত্যকে ছেড়ে আমাকে বিয়ে করবি? পারিসও বটে তোরা। আমি তো আগেও বলেছি না তোকে, না ছাড়া তুই আর কিচ্ছু শুনবি না আমার মুখে। আমি তোকে শেষবারের মতো বলছি, আমি আর আদিত্য একে অপরকে ভালোবাসি, আর একদিন আমরা বিয়েও করব। এই কথাটা বুঝতে তোর এত অসুবিধে হচ্ছে, কষ্ট হচ্ছে তো? তাহলে একটা কাজ করি, আলাদা হয়ে যাই। বন্ধুত্বটাকে শেষ করার চেয়ে দূরে থাকা ভালো, তাই না? চল আমরা সময় দিই একে অপরকে। হ্যাঁ, এটাই ঠিক থাকবে। নইলে তো তুই বুঝতে চাইছিস না। হয় আমি একটা ফ্ল্যাট দেখি, নয় তুই দেখে নে, কিন্তু এটা তো নিশ্চিত আলাদা আমাদের হতেই হবে। হ্যাঁ, আমাদের আলাদা হতেই হবে, সারা জীবনের জন্য।
ছোট্টবেলার বন্ধুকে এরকম নৃশংসভাবে খুন করলি, আর তুই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। খুন করার পর তুই আবারও সোফিয়ার কাছে গিয়েছিলি, ওর লাশের কাছে। কেন গিয়েছিলি করিম? আমার একটু সময় চাই জন। কি জন্য? দাঁড়া আসছি। কি করতে গিয়েছিলি করিম? এতটা নোংরামি করলি, এত বিকৃতি, এত ভয়ঙ্কর। ইন্সপেক্টর, আর একটা কথা, বলুন। ভিকটিমের সঙ্গে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল। কিন্তু যদি রেপ হতো তাহলে তো নিশ্চয়ই ও চিৎকার করতো, তাই না? না, চিৎকার করেনি। রেপ খুন করার পরে হয়েছে। ও আমার মনে এভাবে গেঁথে গেছে যে ওকে আমি সব সময় অনুভব করতে পারি। ওর মুখ আমার মনে ভেসে থাকে। ও আমার প্রত্যেকটা অনুভূতিতে জড়িয়ে আছে। দোলনাকে ভয় পেতাম, কিন্তু দুলুনিতে নয়, কারণ ওই ধাক্কাটা আমার বাবা দিত, যেটা আমার কাছে আনন্দের ছিল। বাবা সবসময় ছিল ছায়া হয়ে আমার সামনে পিছনে। আমি দোলনা ছাড়াও দুলতাম ওই ছায়াটাকে সঙ্গ করে। তুমি ফিরলে না কেন বাবা? আমি কতবার ডেকেছি। সবাই কি সত্যি বলতো তুমি ভালোবাসতে না? একটা স্মৃতি হয়ে গেছিল তোমার হাত, কিন্তু সময় আমার সঙ্গ দিয়েছে। আমার দুজন ভালো বন্ধু আছে, জন আর করিম আছে আমার সঙ্গে। এখন আমি চাইলেও বিপদে পড়তে পারবো না। পড়ে গেলেও আবার ওঠার শক্তি পাবো। কান্নাকাটি করলে হাসায়, না খেলে জোর করে খাওয়ায়। কাছের মানুষের অনুভূতি দেয়, যেটা আমরা তিনজনে স্বপ্নে দেখেছিলাম। আরতি পরাশর ওরফে সোফিয়ার অন্তিম সংস্কার সেই অনাথ আশ্রমের আধিকারিকরাই করেছিল, যারা ছোট থেকে তাকে মানুষ করেছে। আদিত্য দুবে অবশ্যই সোফিয়ার ভালোবাসা ছিল, কিন্তু সোফিয়ার আসলাম খান ওরফে জন আর করিম শেখের সঙ্গে গভীর আর প্রাণের সম্পর্ক ছিল, যা তারা খুবই নির্মমভাবে শেষ করে। আজ তারা দুজনই আইনি হেফাজতে। তাদের বিরুদ্ধে আইপিসির ধারা 302 আর ধারা 201 অনুযায়ী মার্ডার আর প্রমাণ লোপাটের অভিযোগ আনা হয়েছে। আর করিমের বিরুদ্ধে আইপিসির 376 ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। দুজনেরই বিশ্বস্ত বন্ধু জন এখন পস্তাচ্ছে যে সে তার কাছের বন্ধু করিমকে সঠিক পথ দেখিয়ে আটকাতে পারেনি অপর প্রাণের বন্ধু সোফিয়াকে খুন করার থেকে।
সে দুজনেরই ঘনিষ্ঠ ছিল, কিন্তু কারো কোনো কাজে এলো না। করিম শেখরও নিজের কাজে অনুতাপ হচ্ছে। সে প্ল্যান করেছিল যে জনের সঙ্গে মিলে সোফিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্ত ডকুমেন্ট লুকিয়ে ফেলবে, যাতে একটা সময়ের পর ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যায় আর তারা কখনো ধরা না পড়ে। আর সেই উদ্দেশ্য নিয়েই তারা সোফিয়ার ডায়েরিও চুরি করে। আর সেই ডায়েরি পড়ে এই দুই যুবক পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু অনুতাপ শুধু তখনই কাজে আসে যখন কিছু করার সুযোগ থাকে। জন আর করিমের কেসে এখন অনেক দেরি হয়ে গেছে। করিমের ভিত্তিহীন অভিযোগ আর জনের অকারণে চুপ করে থাকা সোফিয়ার জীবন অসময়ে কেড়ে নিল। যে পরিশ্রম আর আশার জ্বলন্ত উদাহরণ, যে হাত দুটোকে সে তার আশ্রয় ভেবেছিল, সেই হাতে তাকে শেষ করে দিল। আমাদের আজকের দ্বিতীয় কেসে আরও একবার ভরসা করে এমন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা হলো। কারো বিশ্বাসকে গলা টিপে খুন করা হলো, কারো আশা শেষ হয়ে গেল, আর একটি জীবন মৃত্যুর অন্ধকারে ঢলে পড়ল। আমার মা কোথায়? সোনু বাবা, এত সকালে উঠে পড়েছো? হ্যাঁ আমার মা। হ্যাঁ বাবু, মা চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, খিদে পেয়েছে না? দুধ খাবে? সেক্সুয়াল অ্যাসল্ট হয়নি, শ্বাসরোধ করার ফলে মৃত্যু হয়েছে। ডক্টর মৃত্যুর সময়? বডি পোস্টমর্টমের জন্য এসেছিল, তার প্রায় 10-12 ঘন্টা আগে। তার মানে আমরা যখন বডি পেয়েছি তার আগের দিন রাতে মার্ডার হয়েছিল।
আর তারপর লাশ নালাতে ফেলে দেওয়া হয়েছিল। সালের 21শে জুলাই এক মহিলার লাশ মহারাষ্ট্রের থানে জেলার কাছে একটি নালার পাশে পাওয়া যায়। পোস্টমর্টেম করার পর জানা যায় যে মৃত্যু গত রাতে অর্থাৎ 20শে জুলাই 2014 হয়েছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, এই লোকটা কিছু জানে না। এই নালাতে লাশ দেখে আর আমাদের ফোন করে। আমি আশেপাশে অনেককে জিজ্ঞেস করেছি, কেউ কখনো এই মহিলাকে আগে এখানে দেখেনি। দিন হয়ে গেল কিন্তু এখনো ভিকটিমের আইডেন্টিফিকেশন হলো না। সতীশ, একটা কাজ করো, গত 1 সপ্তাহে আশেপাশে থানায় যে কটা মিসিং কমপ্লেন্ট দায়ের হয়েছে সব কটা স্ক্যান করো। দিন ধরে পুরো এলাকা চষে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো খবর পাইনি। এই মহিলার পোস্টার তো আমাদের এলাকাতেও লাগানো হয়েছে। আবে গোটা মুম্বাইতে লাগিয়েছে। আমি নিজে মুম্বাই থানে বাসি সব জায়গায় খোঁজ নিয়েছি। আমি তোকে নিজে গ্যারান্টি দিচ্ছি, এর মনে হয় কেউ নেই, কিংবা কারো রেখে নিয়ে পরোয়া নেই। স্যার, 1 মাস হয়ে গেছে আর এখনো পর্যন্ত আমরা এই মহিলার ব্যাপারে কিছু জানতে পারিনি। এনার নামটাও নয়। অদ্ভুত ব্যাপার সতীশ, কোনো মিসিং কমপ্লেন্টও কেউ করেনি। স্যার, মহারাষ্ট্রের সমস্ত পুলিশ স্টেশনে আমি এই ফটোটা পাঠিয়ে দিয়েছি। যদি কমপ্লেন ফাইল হতো তাহলে নিশ্চয়ই জানতে পারতাম। হতে পারে এই মহিলা একাই থাকতো, আগে পিছুতে হয়তো কেউ নেই।
আর ওকে যে পছন্দ করতো সে এটা জানতো। স্যার মুম্বাইয়ে থানাতে সব জায়গায় এনার পোস্টার লাগানো হয়েছে। গত 1 মাসে অনেক খবরের কাগজেও এনার ছবি বেরিয়েছে। স্যার হতে পারে যে এই ভদ্রমহিলাকে জানে সে সামনে আসতে চায় না। সতীশ, আমরা এরকম অনেক কেস দেখেছি যে লাশ শনাক্ত করতে অনেক টাইম লেগে গেছে, কিন্তু শনাক্ত হয়েছে। আর এই লাশকেও নিশ্চয়ই শনাক্ত করা যাবে। হ্যালো। হ্যালো ইন্সপেক্টর সুরবে, আমি ডক্টর রানে বলছি। হ্যাঁ ডক্টর, বলুন। গত 3 মাস ধরে ওই মহিলার বডি এখানে পড়ে রয়েছে, আর এখনো অবধি কেউ বডি আইডেন্টিফাই করতে আসেনি। দেখুন, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু এই কেসটা এখনো সলভ হয়নি। আর এমনিতেও এই কেসটা ক্রাইম ব্রাঞ্চে যেতে চলেছে। আমার মনে হচ্ছে ওই বডি সৎকার করে ফেলা উচিত। আর এমনিতেও ইনভেস্টিগেশনের জন্য দরকারি ফটো আর স্কেচ তো আপনাদের কাছে রয়েইছে। আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু আমাকে আমার সিনিয়রের সঙ্গে কথা বলতে হবে। আমি খুব জলদি ইনফর্ম করছি আপনাকে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। সেই অজ্ঞাত মহিলার মৃতদেহ পাওয়ার প্রায় 3.5 মাস পর পুলিশ তার অন্তিম সংস্কার করে দেয়, একটি বেওয়ারিশ লাশের মতো, যার না কোনো নাম ছিল না কোনো পরিচয়। কেস এক পাও সামনে এগোচ্ছিল না। শেষ পর্যন্ত এই আনসলভড কেস ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। এক মহিলার যার কোনো নাম থেকে থাকবে, যার ঘর পরিবার থাকবে, একটা জীবন থেকে থাকবে। সেই মহিলার পরিচয়, তার ফেলে আসা অতীত, তার সাথে হওয়া অপরাধ কখনো কি প্রকাশ পাবে না? এরকম কি কেউ ছিল না যাকে এই মহিলার অনুপস্থিতি কষ্ট দিচ্ছিল? সোনু চল দৌড়া না, এবার তোর পালা তো। দেখ সোনু, তুই যদি না দৌড়াস তোর সাথে কিন্তু খেলবো না। কি হচ্ছে সোনু? আমার মা এখনো আসেনি, কখন আসবে মা? মৃত্যুর কারণ ছায়ার মতো পিছু নেয়। বিশেষ করে তখন যখন অপরাধের পরিণামের সাথে কোনো ব্যক্তির প্রত্যক্ষ লেনদেন থাকে না। বিশেষ করে তখন যখন কেউ সত্যিটা জেনেও তার থেকে মুখ ঘুরিয়ে নেয়। হ্যাঁ জগন বল। স্যার, নারায়ণ আমাকে ফোন করেছিল। কি বললো? একটা সলিড টিপ পেয়েছে ও। একটা কাজ কর, তুই ওকে বারে আসতে বল, সন্ধ্যাবেলা দেখা করে কথা বলবো। তুই দাঁড়া, আমি তোকে পরে ফোন করছি। সালাম স্যার। কি সলিড ট্রিপ দিবি বলেছিলি তুই? স্যার, কাল রাতে দুবাই থেকে একটা ফ্লাইট আসতে চলেছে। কোন ফ্লাইট? এই যে তুই টাইমটা আমাকে বলছিস, ওটা কনফার্ম স্যার? সেলাম সাহেব, কিছু আনলো? কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয় তুই। কটার সময় সেটা আমাকে একদম ঠান্ডা আনবি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। আচ্ছা সাহেব, আপনার সঙ্গে কথা ছিল। বল, কোনো ঝামেলা করেছিস তুই? না সাহেব, আমি কিছু করিনি। হ্যাঁ তো বল না। সাহেব, মাস তিনেক আগে এক মহিলার মার্ডার হয়েছিল না? কোন মহিলা? ওই যে সাহেব, যার নামে পোস্টার বেরিয়েছিল আর পেপারেও যার ছবি ছাপা হয়েছিল। এই যে এই যে আরে স্যার, এই লাশের ফটোটা তো আমার কাছেও এসেছিল। গোটা মুম্বাই চষে ফেলেছিলাম স্যার, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। এখন তো এর অন্তিম সংস্কার হয়ে গেছে। আপনাদের ইউনিট সিতে আপটে বাবু আছেন না, ওনার কাছে ফাইল আছে এই লেডিসের। রাকেশ, এই মহিলার ব্যাপারে তুই আর কি জানিস রে? স্যার, এই মহিলার নাম রজনী মানে। এই রাকেশ কোথায়? সেলাম সাহেব। তুই এই মেয়েটাকে চিনতিস, তবু কেন চুপ ছিলি এতদিন? সাহেব, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম মুখ খুলে অনেক প্রশ্ন উঠে আসবে। খুব টেনশনে ছিলাম সাহেব। চুপ করেও থাকতে পারছিলাম না, আবার বলতেও পারছিলাম না। তখনই এই সাহেবের সঙ্গে দেখা হলো। এনাকে আগে থেকে জানতাম, তাই ভাবলাম এনাকেই বলি। এই রজনী মানে কি করতো? একটা বারে কাজ করতো সাহেব। যেখানে তুই কাজ করিস? না না, অর্পিতা বারে, যেখানে আমি আগে কাজ করতাম। কথাও হয়নি। আর এক সপ্তাহ বাদে আমি অর্পিতা বারে কাজ করা ছেড়ে দিই। তারপরে ওকে আর দেখিও নি। কিন্তু ওই অর্পিতা বারে এমন তো কেউ আছে যে এই রজনী মানেকে ভালো করেছে না? হয়তো, হ্যাঁ, আরও একটা মেয়ে ছিল, সীমা। রজনীর সঙ্গে ওর ভালো বন্ধুত্ব ছিল। তুই যেতে পারিস, দরকার হলে তোকে আবার ডেকে নেবো আমি। হ্যাঁ সাহেব। সালাম সাহেব। এই রাকেশ 3.5 মাস ধরে মৌনব্রত রেখেছে, কিন্তু আজকে হঠাৎ মৌনব্রত ভেঙে দিল। ওর উপর নজর রাখো। স্যার। অভিজিৎ স্যার, অর্পিতা বারের সীমা থেকে আমরা রজনী ব্যাপারে কিন্তু জানতে পারি। এই রজনী মানের অন্তিম সৎকার একটা বেওয়ারিশ লাশের মতনই করা হয়েছিল। আর আমরা এই খুনিকে আইডেন্টিফাই করব আর এই কেসটা ক্লোজ করব। সেই অজ্ঞাত মহিলার মৃত্যুর প্রায় 3.5 মাস পর আর তার অন্তিম সংস্কার হয়ে যাওয়ারও প্রায় 2 সপ্তাহ পর শেষমেশ তার নাম জানা গেল, রজনী মানে। রাকেশ চেষ্টা করেছিল যে এই কথাটা সে নিজের মধ্যেই গোপন রাখবে, কিন্তু শেষ পর্যন্ত সে আর চুপ থাকতে পারল না। রাকেশ ছাড়া আরো অনেকে ছিল যারা নিজেদের মধ্যে রহস্য চেপে রেখেছিল, সত্যের থেকে মুখ ঘুরিয়ে রেখেছিল। রজনীর খুনির ভ্রান্ত ধারণা ছিল যে তার অপরাধ কখনোই ধরা পড়বে না, কিন্তু সেই ভুল শীঘ্রই ভাঙতে চলেছিল, কারণ সেই অজ্ঞাত লাশের শনাক্তকরণ হয়ে গিয়েছিল। সেই মহিলার জীবনের রহস্য প্রকাশ্যে আসতে চলেছিল, আর তার সাথে প্রকাশ পেতে চলেছিল তার মৃত্যুর রহস্য। রজনী মানের জীবন এবং তার মৃত্যুর রহস্য আমরা জানবো আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সততার পথে হাঁটাই সবসময় লাভজনক, কারণ এই পথে ভিড় খুব কম হয়। সঠিক সময়, সঠিক পদক্ষেপ, সতর্ক থাকুন। জয় হিন্দ।